এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুন সাহেব ওনার 7 বছর সাজা ছিল, আর তারেক রহমান সাহেবকে ট্রায়াল কোর্ট একুইটাল দিয়েছিল, খালাস দিয়েছিল। ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করলে পরে ওই গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন, আর তারেক রহমান সাহেবের একুইটালের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে ওই আপিল মঞ্জুর করে ওনাকেও 7 বছর দেওয়া হয়। তার এগেনস্টে আমরা অ্যাপেলেট ডিভিশনে আপিল করি এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে মেনলি এই মামলায় ভূমিকা পালন করেন, শুনানি করেন। এবং আজকে অ্যাপেলেট ডিভিশনে ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন, এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট ডেবরাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিল। এবং ট্রায়াল কোর্ট সব কিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক, এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং 130 পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয় সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট। এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইদার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই 130 পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য। তারই হিসাবে তাকে 7 বছরের সাজা দেওয়া হয় এবং 20 কোটি টাকা ফাইন করা হয়, 20 কোটি টাকা ফাইন করা হয়। এবং তৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসউদ্দিন আল মামুন এই লিভ টু অ্যাপিল দায়ের করেন। এই লিভ টু অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিভ গ্রান্টিংয়ের সময়। তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই, আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে, তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশ ত্যাগ করতে হয়েছিল। সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। হাইকোর্ট রায় দেওয়ার সময় বলেছিল যে জনাব তারেক রহমানের নামে সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে একটা ভিসা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। এই ক্রেডিট কার্ড দিয়ে উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন। সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এটা অলদো এটা মানি লন্ডারিং অ্যাক্টে 3-এর যে বিধান আছে বা 13-2 যে বিধান আছে সেই বিধানের মধ্যে পড়ে না। মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে। সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে
বাধ্য করে এবং তার জন্য পরবর্তী সময়ে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা আজকেরটা বলতে পারে আমাদের আইন সম্পাদক কায়সার কামাল সাহেব আজকে দেশে আসবেন, উনি ব্রিফ করবেন হয়তোবা। বাট আমার জানা মতো ওনার আর কোনো মামলা পেন্ডিং নাই। একটা মামলা আছে, সেখানে সাজা স্থগিত আছে। একটা আছে কিন্তু সাজা স্থগিত আছে। না, এটা ওনার হিসাবের মামলা, সম্পদের হিসাব ব্যাপার। সম্পদের মামলাটা পেন্ডিং আছে, ওই মামলাটা মানে প্রসেসিংয়ের মধ্যে আছে। কোনটা? অর্ডারটা আজকের অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনাব তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। কোনটা? হ্যাঁ, নন অ্যাপিলেন্ট এটা বেনিফিট পাবে, এটা মাননীয় চিফ জাস্টিস উনি পরিষ্কারভাবে রায় উল্লেখ করেছেন। রায় উল্লেখ করেছেন। জি, থ্যাংক ইউ।